সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে সমাসের অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো কি অবস্থা, সবাই দ্রুত জয়েন করে ফেলো। আর কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবা, ঠিক আছে? ওকে, ওকে, যে শুরু করতেছি এখনই। সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আমরা এই যে শুরু করবো এখন, ঠিক আছে? সমাসের আগে অনেকগুলো ক্লাস হয়েছে, মেইন ক্লাসগুলো তানভীর ভাই অনেকগুলো ক্লাস নিয়েছে, প্রায় 4টা 5টা 6টার মতো নিছে মনে হয়, না 5টা নিছে। আজকে হচ্ছে এগুলোর উপরে বিগত বছরের যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আর হচ্ছে যে সমাস নিয়ে যে ভীতিটা কাজ করে, চেষ্টা করবো আমি আর একটু সহজ করতে, ঠিক আছে? তানভীর ভাই যেভাবে ক্লাস নিয়েছে এর পরবর্তীতে আর আসলে দরকার হয় না ক্লাস নেওয়ার। তারপরে আজকে চেষ্টা করবো এগুলোকে আর কি কিভাবে তুমি সলভ করতে পারো, কি কি নতুন নতুন চিন্তা করতে পারো, এগুলো নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? আর বিগত বছরে যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে এগুলো আমরা প্রচুর সলভ করবো আজকে, ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। মোটামুটি সবকিছু আমাদের হয়ে গেছে গোছানো, স্টুডেন্টরা অনেকে জয়েন করে ফেলছো। তো এই যে শুরু করবো এখনই, ঠিক আছে? ওকে, তাহলে সবকিছু ক্লিয়ার, আমরা তাহলে শুরু করতে পারি এখন। আচ্ছা, তো কিভাবে কি আনসার করবা আমি একটু আগে ইনস্ট্রাকশনটা দিয়ে দিই, সেই অনুযায়ী তোমরা এটা ফলো করবা, সেভাবে আজকে ক্লাসটা আমরা পরিচালনা করব। প্রথম হচ্ছে যে বিগত বছর যে বোর্ড কোয়েশ্চেনগুলো এক একটা বোর্ডের প্রশ্ন আসবে, প্রশ্ন দেওয়া থাকবে, ব্যাসবাক্য সমাসের নাম এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা আমরা এখানে প্রথমে প্রকাশ করব না। এর পরবর্তী তুমি নিজে নিজে আগে এগুলো আনসার করবা, এরপর আমি সলিউশন দেবো, তোমাদের আনসারের সাথে কিছু এদিক সেদিক হবে, এটার সাথে আমার সাথে কিছু এদিক সেদিক হইতে পারে, তখন কিভাবে সহজে সলভ করবা এভাবে করে আমরা সলিউশনে যাব, ঠিক আছে? তোকে মোটামুটি আমাদের সব ক্লিয়ার। হ্যাঁ, তাহলে শুরু করি। শুরু করি প্রথম প্রশ্ন, ঢাকা বোর্ড 2024, যেটা বিগত বছর ঢাকা বোর্ডের প্রশ্ন ছিল এটা। তো তোমরা সলভ করা শুরু করে দাও, কি কি আছে এখানে এভাবে করে সলভ করে দাও। এর পরবর্তীতে আমি আমার মতো করে কথা বলবো। নরাধম, তুমি ব্যাসবাক্য লিখবে, সমাসের নাম লিখবে, দুই একটা 1 to 1 আমরা সলভ করবো, এর পরবর্তীতে আমি সলভ করবো, তোমরা জাস্ট এটা ফলো করবা আর এটা মনে রাখার ট্রাই করবা, ঠিক আছে? একটা দুইটা আগে তোমরা কোঅপারেট করো, এরপর আমি এটার সাথে অ্যাড হবো, ঠিক আছে? আচ্ছা, কলেজে থাকার জন্য সমাসের ক্লাসগুলো মিস করছো, সমস্যা নেই, রেকর্ডেড থাকবে, সেখান থেকে করে নিবে খুব ভালোভাবে, কোনোটা যাতে বাদ না যায়। আচ্ছা, তাহলে এভাবে তুমি এবার সলভ করা শুরু করে দাও। নরাধম, ব্যাসবাক্য কি হবে, সমাসের নাম, একটু দ্রুত করবা। দুধে ভাতে, ব্যাসবাক্য সমাসের নাম, গজানন ব্যাসবাক্য সমাসের নাম। এখানে কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8। পরীক্ষায় তোমার যে 8টা দেওয়া থাকবে, চলে এসছে। আচ্ছা, পরীক্ষায় তোমার যে 8টা দেওয়া থাকবে, কি যে একটা অবস্থা, পরীক্ষা দেওয়া থাকবে তোমার 8টা, এই 8টা থেকে তুমি আনসার করতে হবে 5টা, ঠিক আছে? তুমি ব্যাসবাক্য লিখবা, সমাসের নাম লিখবা, এভাবে করে। হ্যাঁ, একটু দ্রুত করবা। হ্যাঁ, কয়টা দেওয়া আছে? ঠিক আছে, ওকে। তাহলে তোমরা আনসার দিতে থাকো, এর ভিতরে আমি সলিউশনটা দেওয়া শুরু করি। খেয়াল করো এখানে কি কি আছে। দুধে ভাতে, দুধে ও ভাতে, তাহলে এখানে দেখো মূল শব্দটা যেটা, এটার সাথে মূল শব্দ যেটা, মূল শব্দের সাথে এখানে আমাদের কি আছে? মূল শব্দের সাথে, মূল শব্দটা হচ্ছে এখানে দুধ, এটার সাথে বিভক্তি যুক্ত আছে এ, এর পরবর্তীতে ভাত, মূল শব্দ যোগ বিভক্তি আছে এ। তাহলে দেখো এখানে বিভক্তিটা যুক্ত রয়ে গেছে এ বিভক্তি, ঠিক আছে? যেহেতু এই বিভক্তিটা রয়ে গেছে, এই যে দুধে এখানেও আছে, এখানেও আছে, ভাতে এখানেও আছে, এখানেও আছে, যেহেতু বিভক্তি রয়ে গেছে তাইলে এটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? দুধে ও ভাতে দুই পদেরই অর্থের প্রাধান্য পাচ্ছে, আর বিভক্তি রয়ে গেছে, তাই অলুক দ্বন্দ্ব সমাস।
দেবদত্ত, এটা একটু আমি এখানে চেঞ্জ করব, দেব দ্বারা দত্ত না, এটা আমি একটু এখানে লিখে দিচ্ছি পাশে, এগুলো আরো মুছে দিই। ঠিক আছে, এটা তো লিখলাম, এবার একটু মুছি, আমি এখানে ক্লিয়ার করে লিখে দিই আর একটু। আচ্ছা, দেবদত্ত এটা লিখবা হচ্ছে দেবকে দত্ত, এটা লিখবা দেবকে দত্ত। ঠিক আছে, হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ, শুরু করছি। গ্রুপে তো দেওয়া আছে, চলতেছে তো, ক্লাস নিচ্ছি। না, ক্লাস হচ্ছে, ওকে ওকে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এখানে যেটা দেবকে দত্ত, তাহলে দেবতাকে কোনো কিছু দেওয়া হয়, এটা নিঃস্বার্থভাবে দেওয়া হয়, তাই এক্ষেত্রে এটাকে আমরা বলবো, এই যে কে বিভক্তি আছে, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষ, এখানে যেটা কারেকশন আছে সেটা আমি বলে দিচ্ছি, সেটা মাথায় রাখবা। চতুর্থী তৎপুরুষ নিবে এটা, চতুর্থী তৎপুরুষ। এরপরে আয়কর, এটাকে একটু চেঞ্জ করব। আয়কর যেটা আছে এটা চতুর্থী নিবা না, আয়কর যেটা আছে এটা হবে হচ্ছে, এই যে আমি এখানে এটা লিখে দিচ্ছি, এটা হবে আয়ের উপর অর্পিত কর। একটু পরে এটা আর একটু ভালোভাবে পাবা, আয়ের উপর অর্পিত কর, তাহলে এটা হবে মধ্যপদলোপী, মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারয়। ঠিক আছে, এভাবে করে এটা নিবা। দেবদত্ত বুঝি নেই ভাইয়া। আচ্ছা, দেবদত্ত হচ্ছে, আমি আরেকবার বলি, ভালোভাবে খেয়াল করো। দেবদত্ত এটার ব্যাসবাক্য হবে, দেবদত্ত দেব দ্বারা দত্ত না, দেব দিয়ে কোনো কিছু দেয় না, এটা হবে হচ্ছে যে দেবকে দত্ত, দেবতা। দেখবা যে কি, যে হিন্দুদের যে দেব দেবী আছে তাদেরকে অনেক কিছু সমর্পণ করা হয়, অনেক কিছু দেওয়া হয়, আর্চনা দেওয়া হয়, এরপরে যা কিছু দেওয়া হয় আর কি, তাহলে দেবতাকে কোনো কিছু দেওয়া হয়, দেখবা যে কি দেবতাকে ভোগ দেওয়া হয়। এই যে যেটা দেওয়া হয় এটা নিঃস্বার্থভাবে দেওয়া হয়, যেটা নিঃস্বার্থভাবে দেওয়া হয় তখন এটাকে আমরা চতুর্থী তৎপুরুষ হিসেবে ধরে নেব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, দেবকে দত্ত বললে আমরা চতুর্থী তৎপুরুষ নেব। ক্লিয়ার? এরপর সমস্যা থাকলে একটু জানাবা। দত্ত, দত্ত মানে কি? দত্ত মানে দেওয়া। ঠিক আছে, আয়কর এটা হচ্ছে যেটাকে আমরা ইনকাম ট্যাক্স বলি, এটা হচ্ছে আয়ের উপর অর্পিত কর। তুমি যে ইনকাম করো, এই ইনকামের পরবর্তীতে এটার এগেনস্টে তোমার যে টাকাটা তোমার সরকারকে দিতে হয়, এটা হচ্ছে আয়কর। তাহলে এটা কি হবে? আয়ের ওপর অর্পিত কর, মধ্যপদলোপী কর্মধারয় হবে এটা। ঠিক আছে, এগুলোকে উত্তর ভুল দেওয়া আছে, হ্যাঁ একটু এখানে ভুল দেওয়া আছে, এটা নিবা না, এটা যেটা লিখে দিছি এটা এখানে নিবা। ঠিক আছে, আচ্ছা, পুরুষ সিংহ, এটা হবে কি? পুরুষ সিংহের ন্যায়, এটা হবে উপমিত কর্মধারয়। যখন অবাস্তব তুলনা করা হবে সেটা হবে উপমিত কর্মধারয়, যদি বাস্তব তুলনা করে তখন হবে উপমান কর্মধারয়। খেয়াল করে দেখো, এই যে পুরুষ সিংহ, পুরুষ কি কখনো সিংহ হইতে পারে? এটা কি আসলে বাস্তব তুলনা? এটা বাস্তব তুলনা না, তাই এটা হবে উপমিত। কিন্তু যদি বাস্তব তুলনা বলে, বলা হলো রক্ত লাল, রক্তের ন্যায় লাল। এখন কি রক্ত কি লাল হয় কিনা? বাস্তব কিনা? হ্যাঁ, রক্ত লাল হয়, তাহলে যদি বাস্তব হয় তাহলে হবে উপমান, আর যদি অবাস্তব হয় তাহলে হবে উপমিত। আমি একটা দিচ্ছি, এটা উপমান না উপমিত এটা বলবা। যদি বলা হয় ফুলকুমারী, ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়, এটা কি বাস্তব নাকি অবাস্তব? যদি বাস্তব হয় উপমান, অবাস্তব হলে উপমিত। দেবের জন্য দত্ত, এটা হয় না? হ্যাঁ, এটা হবে দেবের জন্য দত্ত, এটা হবে। তবে দেবকে দত্ত এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এর পরবর্তীতে আসি আমরা, প্রভাত, প্রকৃষ্ট রূপের যে ভাত, প্রকৃষ্টর পর এখানে একটা স্পেস দিবা। ঠিক আছে, এই যে প্রকৃষ্টর পর এখানে একটা স্পেস নিবা, প্রকৃষ্ট রূপে ভাত। এই ভাত যেটা আছে, এই ভাত শব্দের অর্থ কি? ভাত শব্দের অর্থ হচ্ছে আলো, ভাত শব্দের অর্থ হচ্ছে এখানে আলো। প্রভাত, প্রকৃষ্ট মানে ভালো, উত্তম, আর এই ভাত মানে হচ্ছে আলো। যেই আলোটা সবচেয়ে উত্তম, অর্থাৎ সূর্যের আলো যেটা উত্তম, সেটা হচ্ছে প্রভাত। ঠিক আছে, এই ভাত বলতে আমরা বুঝি কি? আলো। ঠিক আছে, ওকে, তাহলে এখানে ফুলকুমারী এটা কি বাস্তব নাকি অবাস্তব? অবাস্তব, তাহলে এটা হবে উপমিত। হ্যাঁ, অনেক আনসার করছো, সবার হয়েছে। তার পরবর্তীতে দেশান্তর, অন্য দেশ। যে কোনো শব্দের শেষে যদি অন্তর কথাটা থাকে তাহলে তুমি অন্য বসায় বাকিটা লিখবা। দেশান্তর
অন্য দেশ, যুগান্তর অন্য যুগ, লোকান্তর অন্য লোক, দেশান্তর অন্য দেশ, গৃহান্তর অন্য গৃহ, এরকম করে করবা। ঠিক আছে, তাহলে এরকম করে তুমি যতগুলো পাবা অন্তর দিয়ে অন্য বসায়া বাকিটা দিয়ে যেটা সলভ করবা এটাকে আমরা বলবো নিত্য সমাস, এটা অপ্রধান সমাস, নিত্য সমাস। ঠিক আছে, আয়ের নিমিত্ত কর এটা হবে না, না আয়ের নিমিত্ত কর হবে না, এটা হবে আয়ের ওপর অর্পিত কর, যেটাই যে এখানে লিখে দিয়েছি এটা নিবা। এটা আরো পাবা পরে, এখানে হয়তো এটা কোনো কারণে একটু মিস্টেক আসছে, পরবর্তীতে এটা আবার যেটা আমি লিখে দিয়েছি ওইটা পাবা। হা ভাতে, ভাতের অভাব, এই যে হা এটা একটা উপসর্গ, উপসর্গের ক্লাস নিয়েছিলাম, উপসর্গ দিয়ে এই যে হা দিয়ে যখন হয় অভাব বোঝায়, তাহলে হা ভাতে, ভাতের অভাব, আমি একটা দিচ্ছি এটা কি হবে একটু বলবা। যদি বলা হয় হা ঘরে, হা ঘরে, এটার ব্যাসবাক্য সহ সমাসটা লিখতে থাকো, আমি এর পরেরগুলো বলতে থাকি। তাহলে যে হা ঘরে এটার সলভ করো, হা ঘরে ব্যাসবাক্য আর সমাসের নাম বলবা। চৌচালা, দেখো পূর্বপদে কি আছে, একটা সংখ্যা, তাহলে সংখ্যা থাকলে কি হয়, সবসময় দ্বিগু হবে, সবসময় দ্বিগু হবে না, যদি তৃতীয় কোনো অর্থ চলে আসে তাহলে এটা দ্বিগু হয় না, এটা হয়ে যায় বহুব্রীহি সমাস। দেখো চৌচালা, চার চাল যে ঘরের, অথবা আমরা বলতে পারি যে এটার আমরা আরো একটাও লিখতে পারি, এটাও ঠিক আছে, শুদ্ধ আরো একটা পাবা, যে চার চাল আছে যার, চার চাল আছে যার, তাহলে এটা কি হবে সংখ্যাবাচক বহুব্রীহি। বহুব্রীহির ক্ষেত্রে একটা আছে সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে যখন তুমি সংখ্যাবাচক বহুব্রীহি পাবে এরকম অনেক আছে, যেমন যদি আমরা বলি যে কি 10 আনন, 10 আনন আছে যার, রাবণকে বোঝায়। 10 হাতি, 10 হাত আছে যার, দেবী দুর্গাকে বোঝায়। এরকম করে যদি পূর্বপদ সংখ্যা থেকে ব্যাসবাক্যের শেষে মনে করো এই যে যার থাকে অথবা তৃতীয় কোনো অর্থ বোঝায় তাহলে হয়ে যাবে কি হবে সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা, তাহলে হা ঘরে কি হবে, এই যে অনেকে বলছো ঘরের অভাব অব্যয়ভাব, ঠিক আছে, হা ঘরে সেম ভাবে, হা ভাতে ভাতের অভাব, হা ঘরে ঘরের অভাব, হা বউ কি হবে বউয়ের অভাব। হুম, তাহলে মোটামুটি হয়েছে, আমরা তার পরের বোর্ড কোশ্চেনে যাব, এটা হয়ে গেছে, তারপরে আসি আমরা, এটা সলভ করো। হুম, এখানে চলে আসো, এটা সলভ করো। আমরণ, হরতাল, স্মৃতিসৌধ, পকেটমার, দেশান্তর, প্রভাত, অনৈক্য, রাজপথ। 1 মিনিট টাইম দেবো, ঠিক আছে, তুমি যে প্রতিটা এখানে লিখেই দিতে হবে এমন না, তোমার খাতায় লিখতে পারো অথবা মনে মনেও ভাবতে পারো কোনটা কি হবে, এরপর আনসার তো তুমি পেয়ে যাচ্ছ, এক্সপ্লেন সহ দেখবা। ঠিক আছে, ওকে, কারো কোনটা সমস্যা থাকলে সেটা আমাকে জানাবা, তাইলেই হবে। ওকে, আমরা চলে আসি তার পরবর্তীতে, এগুলো সব মুছে দিই, বারবার মোছা লাগবে। একবারে চলে গেছে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো আমরণ কি হবে বলো। চৌচালা, চার চালের সমাহার হয় না, না চার চালের সমাহার হবে না, চার চালের সমাহার কখন হয়, যখন এটা দ্বিগু সমাস হয়। আচ্ছা, চার চাল বললে আমরা কি চাল বুঝি, পরপদের অর্থের প্রাধান্য পাইলে তখন আমরা সেটাকে দ্বিগু সমাস বলি। এখানে তুমি খেয়াল করে দেখো যখন বলবা চার চালের সমাহার, তাহলে পরপদের প্রাধান্য পাইতে হবে। চার চাল বললে কি আমরা চারটা চালকে বুঝি নাকি একটা ঘরকে বুঝি, আমরা চারও বুঝি না চালও বুঝি না, একটা ঘরকে বুঝাই, তাই আমরা এটাকে আহ চার চালের সমাহার বলবো না। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা তার পরবর্তীতে আনসার দিয়ে দিই। তাহলে দেখো কি আছে এখানে, আমরণ, মরণ পর্যন্ত, তুমি আ দিয়ে যতগুলা পাবা, মনে করো বলা হলো আকণ্ঠ, আকণ্ঠ তাইলে হবে কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, ঠিক আছে, আজীবন, আজীবন তাইলে কি হবে জীবন পর্যন্ত। ঠিক আছে, আরো একটা শব্দ আছে ওটা বলবো না, ওটা জানার জন্য হইলে ইনবক্সে নক দিও, গোপনে বলবো, ঠিক আছে, লাইভে বলা যাবে না।
ঠিক আছে, তাহলে এগুলো কি হবে, এই যে আটা হচ্ছে এক একটা উপসর্গ, উপসর্গ থাকলে সেটাকে আমরা কি হিসেবে কাউন্ট করব, অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, আসো তার পরবর্তীতে হরতাল, তালের অভাব, এই যে হর, ঠিক আছে, এটা হবে অভাব, তাহলে অভাব অর্থে যতগুলো আসবে অব্যয়ীভাব সমাস। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, তাহলে এখানে দেখো স্মৃতি ছিল পূর্ব পদে, এই যে পূর্ব পদে আছে, সৌধ পরপদে, এই যে পরপদে, মাঝখানের পদগুলা কি আছে, এখানে মাঝখানের পদ নাই, তাহলে এটা কি হবে, মধ্য পদলোপী কর্মধারয়। ঠিক আছে, তাহলে মধ্য পদলোপী কর্মধারয়ের আমি একটা দিই, তোমরা একটু সলভ করো তো। যদি বলা হয় মৌমাছি, এটার ব্যাস বাক্যটা একটু সলভ করে, এটা পরীক্ষা প্রচুর আসছে, ওইটা সলভ করতে থাকো, আমি তারপরে বুঝাই। পকেট মার, পকেট মারে যে, ব্যাস বাক্যের শেষে যে অথবা যা যদি কখনো থাকে সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যের শেষে যে অথবা যা এটা যদি থাকে তাইলে কি হয়ে যাবে, উপপদ তৎপুরুষ। যদি বলা হয় পঙ্কজ, পঙ্কেজ জন্মে যা, এই যে যা আছে উপপদ তৎপুরুষ। পকেট মার, পকেট মারে যে, তাহলে যে অথবা যা থাকলে উপপদ তৎপুরুষ। ঠিক আছে, যদি বলা হয় ছেলে ধরা, ছেলে ধরে যে, ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটাও হবে উপপদ তৎপুরুষ। তাহলে ব্যাস বাক্যের শেষে যে অথবা যা থাকলে সেটা সাধারণত উপপদ তৎপুরুষ হয়। দেশান্তর, এটা আমি একটু আগে বলছিলাম যে শেষে অন্তর দিয়ে আর এখানে অন্য দিয়ে যেটা হয় সেটা হয়ে যাবে নিত্য সমাস। তাহলে কিরকম, যদি কখনো থাকে যে দেশান্তর, যুগান্তর, লোকান্তর, গৃহান্তর, তাহলে এগুলো হয়ে যাবে কি নিত্য সমাস। আচ্ছা, তার পরবর্তীতে আসো, তাহলে এটা মৌমাছি কি হবে বলো, মধু সংগ্রহ করে যে মাছি, তাহলে এটা কিভাবে হবে একটু খেয়াল করো, মধু সংগ্রহ করে যে মাছি। এখন দেখো এই যে মৌ, মৌ মানেই তো মধু, তাহলে এটা পূর্ব পদে ছিল, এই যে পূর্ব পদে, মাছি, এই যে মাছি, তাহলে এই যে দেখো যে পদগুলো এই যে মাঝখানে আছে, মাঝখানে গুলো কিন্তু এখানে নাই, এই জন্য এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। প্রভাত, এটা আমি একটু আগে বলছিলাম যে প্রকৃষ্ট রূপে ভাত, তাহলে এই যে দেখো আগেরটাতে কিন্তু এখানে একসাথে ছিল, এটা একসাথে হবে না, স্পেস দিয়ে লিখবা। ঠিক আছে, প্রকৃষ্ট রূপে ভাত। আরে ভাত মানে কি, এটা একটু বলো, ভাত মানে কি, অনৈক্য, ঐক্যের অভাব, এটা তুমি দুইটা করতে পারো, অনৈক্য শব্দের দুইটা করতে পারো, অনৈক্য ঐক্যের অভাব তখন হবে অব্যয়ী ভাব। কিন্তু এটার যদি তুমি এরকম করে করো, অনৈক্য নয় ঐক্য, তাহলে এটা কি হবে, এটা হবে নয় তৎপুরুষ। অনৈক্য নয় ঐক্য, যদি তুমি এইটা বলো তখন হবে নয় তৎপুরুষ। ঠিক আছে, আর যদি অনৈক্য ঐক্যের অভাব এটা লিখো তাইলে হবে অব্যয়ী ভাব সমাস। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, ভাত অর্থ আলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেছে রাজপথ, কি হবে, রাজার পথ নাকি পথের রাজা, রাজপথ, এটা হবে পথের রাজা, পথেরটা আগে আনবা, রাজপথ পথের রাজা। তাহলে এই যেখানে দেখো এর বিভক্তিটা আছে, এর থাকলে হয় ষষ্ঠী। বিভক্তি নিয়ে আমি ক্লাস নিয়েছিলাম, বিভক্তি নিয়ে কথা বলছিলাম, মুখস্থ করে ফেলবা তাই সহজ হবে। একই শব্দের একাধিক সমাস হইতে পারে, হইতে পারে, এটা খুব রেয়ার কেস, অল্প কিছু আছে যেটার একই শব্দের একাধিক সমাসটা হয়। স্যার মধ্যপদী পদলোপী কর্মধারয় সমাসের মাঝখানে ওয়ার্ডগুলো কিভাবে নির্বাচন করব, এটা তুমি দেখবা পূর্ব পদ আর পরপদের মধ্যে সম্পর্কটা কি, এটার মাধ্যমে এর সম্পর্ক নির্দেশ করে তুমি এটাকে আইডেন্টিফাই করবা। বলা হইলো জীবন বীমা, তাহলে জীবনের সাথে বীমার সম্পর্ক কি, জয় পতাকা, জয়ের সাথে পতাকার সম্পর্ক কি, এটা একটু বের করো তাহলেই হয়ে গেছে। জীবন বীমা, তাহলে এটা কি হবে, জীবন নাশের আশঙ্কায় যে বীমা। জয় পতাকা, জয় সূচক পতাকা, মানে জয় হইলে যে পতাকা প্রদর্শন করা হয় সেটা হচ্ছে জয় পতাকা। বুঝা গেছে এটুকু? এটা নির্ভর করে মূলত যে আগেরটার সাথে পরেরটার সম্পর্কটা কি। বলা হলো জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত, অর্থাৎ জ্যোৎস্না যেটা শোভা পায় সেই রাত। এই যে দেখো মৌমাছি, তাহলে মৌয়ের সাথে মাছির সম্পর্কটা কি, যে যে মাছিটা মধু সংগ্রহ করে সেটারে আমরা মৌমাছি বলি। এরকম করে ফাইন্ড আউট করবা। বুঝা গেছে? আচ্ছা, এর পরবর্তীতে আসি আমরা, এটা হয়ে গেছে, আমরা তারপরে যাব। এটা একটু সলভ করো। বনস্পতি, জয় পতাকা, এই যে জয় পতাকা আমি একটু আগে বলছিলাম, অভূতপূর্ব, যথারীতি, সপ্তর্ষি, কাজল কালো, বাজিকর, অহিকুল লেখা আছে, এটা হবে অহিনকুল।
এটা হবে এটা হবে অহিনকুল। অহিনকুল, হ্যাঁ। ভাই দিন দিন চিকন হয়ে যাচ্ছেন কেন? অসুস্থ এই জন্য? দীর্ঘদিন ধরে, গত কিছুদিন ধরে একটানা অসুস্থ, ক্লাস নিতে পারতেছি না। এই অনেকদিন পর আজকে এসছি ক্লাস নিতে। আচ্ছা, এটা সলভ করতে থাকো একটু দ্রুত, হ্যাঁ, খুব বেশি টাইম নেব না। এখন যদি আমি জ্যোৎস্নায় আলোকিত রাত বলি, তাহলে কি ভুল হবে? তোমার জ্যোৎস্না বানানটা ভুল আছে, ঠিক আছে? জ্যোৎস্না বানান কিভাবে লিখতে হয়? জ্যোৎস্না বানানটা হবে এই যে এভাবে, জ দিবা, এরপরে একটা জফলা দিয়ে ওকার, এরপরে খণ্ডত্ব, এরপরে দন্তস্ব, দন্তান্ন আকার, এটা হচ্ছে জ্যোৎস্না, ঠিক আছে? বানানটা একটু খেয়াল রাখবা। আর তুমি যে বানান ঠিক রেখে যদি যেটা বল জ্যোৎস্নায় আলোকিত রাত, হবে, ভুল হবে না। আচ্ছা, আমরা এবার সলিউশনে চলে যাই। বনস্পতি, বনের প্রতি, তাইলে এখানে দেখো কি আছে, ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। জয় পতাকা, জয় নির্দেশক পতাকা, এটা হইতে পারে। জয় সূচক পতাকা, এটাও হইতে পারে। জয় সূচক পতাকা, এটাও হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এটা দেখো, জয় ছিল পূর্বে, পূর্বে, পতাকা পরে, পতাকা পরে। এখানে লেখা আছে কর্মধারে, কোন কর্মধারে? মধ্য পদলোপী, মধ্য পদলোপী, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে পারবা। আসলে সমাজটা হচ্ছে তুমি বেসিক শিখবা, এর পরবর্তীতে প্রচুর প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তার পরবর্তীতে আসো, অভূতপূর্ব, পূর্বে ভূত হয় যা, আহা, যা থাকলে তো উপপদ হবে, হ্যাঁ, নয় তৎপুরুষ না, এটা হবে উপপদ, উপপদ তৎপুরুষ, ঠিক আছে? নয় তৎপুরুষ না, উপপদ তৎপুরুষ। যথারীতি, এখানে আক্রমণ না, অতিক্রম, ঠিক আছে? আমি একটা জিনিস লিখে দিচ্ছি, যে যথা থাকলে অতিক্রম না করে, যদি লেখা থাকে যথা, এটার জন্য লিখবো অতিক্রম না করে। তাহলে একটা এখানে লিখে দিই, যদি বলা হয় যথা নিয়ম, তাহলে কি হবে? নিয়মকে অতিক্রম না করে, নিয়মকে অতিক্রম না করে, ঠিক আছে? এরকম করে যদি বলা হয় যথাবিধি, যথারীতি, যথা সময়, বলা হলো যথা সময়, তাহলে এগুলোর জন্য কি লিখবা? এই যে যথার জন্য হচ্ছে অতিক্রম না করে, এটা লিখবা। আর বাকি যেটা থাকবে এটা আগে বসায় দিবা। তাহলে যথাবিধি, বিধিকে অতিক্রম না করে, তাহলে এখানে আমরা লিখবো বিধিকে, বিধিকে অতিক্রম না করে। যথারীতি, তাহলে এখানে কি হবে? রীতিকে, রীতিকে অতিক্রম না করে। যথা সময়, তাহলে এখানে আমরা বলবো সময়কে অতিক্রম না করে, ঠিক আছে? এভাবে করে সলভ করবা, তাহলে এখানে আক্রমণ না অতিক্রম হবে, হ্যাঁ। ভাই অব্যয়ভাব সমাজটা একটু বলেন। আচ্ছা, আমি অব্যয়ভাব সমাজটা ডিটেইলে পড়াই দেবো, আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করে, ঠিক আছে? পুরো অব্যয়ভাবটা আমি ক্লিয়ার করে দেবো। ওকে, তার পরবর্তীটাতে আসি আমরা। এখানে আসলে সপ্তর্ষি, এই যে সপ্ত একটা সংখ্যা আছে, তাহলে হবে সপ্ত ঋষির সমাহার, দ্বিগু সমাস। কাজল কালো, কাজলের ন্যায় কালো, তাহলে কাজল কেমন হয়? কালোই হয়, এটা বাস্তব, তাই হবে উপমান কর্মধারয়। বাজিকর, বাজি করে যে, ব্যাসবাক্যের শেষে যে থাকলে কি হয়? উপমান
তৎপুরুষ সমাস, ঠিক আছে, উপমান না, উপপদ, উপপদ তৎপুরুষ সমাস। তারপরে এখানে লেখা অহিকুল না অহিনকুল। অহি শব্দের অর্থ হচ্ছে সাপ, অহি শব্দের অর্থ হচ্ছে সাপ, আর নকুল মানে হচ্ছে বেজি, নকুল মানে হচ্ছে বেজি। তাহলে অহি ও নকুল অর্থাৎ সাপ আর বেজি, তাহলে এটা কি হবে? দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তার পরবর্তী বোর্ডে আসো, এটা সলভ করো। এটা সলভ করো। দম্পতি, মন গড়া, হাসাহাসি, জনমানব, রক্তকমল, এর পরবর্তীতে সপ্তর্ষি, বিশ্রী, বিশ্রী বানানটা একটু আমি একটু এখানে লিখে দিই, দীর্ঘইকার হবে বিশ্রী বানানে, বিশ্রী এটা হবে না। এরপর প্রশান্তি, একটু দ্রুত সলভ করো, হ্যাঁ। দম্পতি, ঠিক আছে, এগুলো পারার কথা, এগুলো সহজ। দম্পতি, মন গড়া, হাসাহাসি, জনমানব, ঠিক আছে। আর 10 সেকেন্ড, এরপর আমি শুরু করে দেবো, হ্যাঁ। আচ্ছা, আসি তার পরবর্তীতে। এখানে খেয়াল করে দেখো, দম্পতি এটা দ্বারা বোঝানো হয় জায়া ও পতি। পতি মানে হচ্ছে স্বামী, জায়া মানে বোঝায় স্ত্রী, তার মানে দম্পতি মানে কি স্বামী স্ত্রী, এটা বোঝায়, ঠিক আছে। তাহলে এটা কি হবে? দ্বন্দ্ব সমাস, জায়া ও পতি। ব্যাসবাক্যের মাঝখানে ও এবং আর এটা থাকলে কি হয়? দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। ওকে, তারপরে আসি। ঠিক আছে, সবার হচ্ছে। মন গড়া, মন দ্বারা গড়া, মন দিয়ে গড়া, বিভক্তিটা সেম, দ্বারা দিয়ে একই কথা, তৃতীয় তৎপুরুষ। হাসাহাসি, হাসিতে হাসিতে যে ক্রিয়া, ব্যতিহার বহুব্রীহি সমাস, খুবই মানে ইজি এগুলা। চোখাচোখি, চোখে চোখে যে দেখা, কানাকানি, কানে কানে যে কথা, কোলাকুলি, কোলে কোলে যে মিলন, এরকম, ঠিক আছে। আরো এরকম পাবা, লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, চুলাচুলি, চুলে চুলে যে ঝগড়া, হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, চুমাচুমি, এরকম করেও হয়, ঠিক আছে। ওকে, তারপরে জি, ঠিক আছে। এবার আসো জনমানব, জন ও মানব, তাহলে জন বুঝায় মানবও বুঝায়, দ্বন্দ্ব সমাস। রক্ত কমল, এ কমল শব্দের অর্থ কি আমাকে একটু আগে বলবা, এটার এক্সপ্লেনেশনটা আমি একটু পরে দিচ্ছি, ঠিক আছে। কমল শব্দের অর্থ কি? কমল শব্দের অর্থ কি? রক্ত মানে তো বুঝতেছি, কমল মানে কি এটা একটু আমাকে বলো। সপ্তর্ষি, এটা আমরা একটু আগে সলভ করছিলাম, সপ্ত ঋষির সমাহার, দ্বিগু সমাস। বিশ্রী, শ্রী নেই যার, ব্যাসবাক্যের শেষে যদি কখনো যার অথবা যিনি থাকে, যার অথবা যিনি থাকে, সেটা হয় বহুব্রীহি সমাস। এখানে দেওয়া আছে নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ না, নয় বহুব্রীহি হবে, নয় বহুব্রীহি সমাস, ঠিক আছে। নয় বহুব্রীহি সমাস। প্রশান্তি, যদি কখনো প্র থাকে, অনু থাকে, এগুলা হইলে সেটা উপপদ, কি জানি বলে, প্রাদি সমাস হয়, ঠিক আছে। যেমন প্রশান্তি, প্রভাত, প্রবচন, এগুলোর ক্ষেত্রে সেটা প্রাদি সমাস হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে আসি। ক্লিয়ার এটা? তাহলে এখানে কমল শব্দের অর্থ কি, কে বলছো কিছু? পাইলাম না তো। ওকে, পাইলাম না কিছু। আচ্ছা, আমি একটু দেখি। কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম, কমল শব্দের অর্থ হচ্ছে কি? পদ্ম ফুল। তাহলে রক্ত কমল মানে কি? যে পদ্ম ফুলটা লাল, অর্থাৎ রক্তের মতো লাল, ঠিক আছে। এখন এখানে কথা আসো, যে একটা রক্ত কি কমলের মতো হইতে পারে, বা কমল কি রক্তের মতো হইতে পারে? এটা কি বাস্তব? বাস্তব না, ঠিক আছে। কিন্তু যদি বলো রক্ত লাল, রক্ত কিন্তু লালই হয়, তাহলে এটা হবে উপমান। কিন্তু যখন বলা হচ্ছে রক্ত কমল, অর্থাৎ রক্তের মতো লাল পদ্ম ফুল, এটা বুঝাইতেছে, তখন এটা হবে উপমিত। ক্লিয়ার?
ক্লিয়ার এগুলা? ঠিক আছে, ওকে। তার পরবর্তীতে যাই আমরা, এটা সলভ করো। জন্মান্তর, ওই যে অন্তর থাকলে কি হয় মনে আছে, ওইভাবে সলভ করবা। দম্পতি আমি যে একটু আগে বলছি, অপর্যাপ্ত, সপ্তর্ষি আমি এর আগে 2বার সলভ করছি, পুষ্পাঞ্জলি এটা সলভ করবা, সবই নয়, উনপাজুরে, ক্ষুরধারা, সহজ। এখন দেখবা 2-3টা এখানে আমরা কমনই পাইছি, একটু আগে সলভ করছিলাম। ওকে, দেখা হয়েছে, আমরা শুরু করি। তাহলে এখানে দেখো জন্মান্তর, জন্মান্তর তাইলে কি হবে, অন্য জন্ম। এই যে এখানে খেয়াল করতে, এখানে একটা স্পেস দিবা, এখানে একটা স্পেস হবে, ঠিক আছে। অন্য জন্ম, অন্যটা আলাদা লিখবা, হ্যাঁ, অন্য জন্ম, এরকম করে সলভ করতে বলছিলাম, এভাবে সলভ করবা। নিত্য সমাস, দম্পতি, জায়া ও পতি, ঠিক আছে, দমও লিখতে পারবা, এখানে হবে জায়া, দম না লিখে তোমরা জায়ায় লিখবা, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আসো অপর্যাপ্ত, নয় পর্যাপ্ত, নয় তৎপুরুষ, সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার, দ্বিগু সমাস, কারণ এখানে এই যে সংখ্যা আছে সপ্ত। পুষ্পাঞ্জলি, পুষ্পের অঞ্জলি, ষষ্ঠী তৎপুরুষ সমাস, এই যে ষষ্ঠী বিভক্তি আছে। এরপরে সবিনয়, বিনয়ের সহিত, বর্তমান, বিনয়ের সহিত এখানে একটা জিনিস আসবে, বর্তমান, এগুলো হচ্ছে বহুব্রীহি। এরপর উন পাজুরে, উন পাজর যার, ব্যাসবাক্যের শেষে যার অথবা যিনি, যার অথবা যিনি, এই কথাগুলো খেয়াল রাখবা, তাইলে হয়ে যাবে। তাহলে যার অথবা যিনি থাকলে বহুব্রীহি সমাস, ঠিক আছে। ক্লিয়ার সবার? বুঝলাম না, মেসেজ অটো আসে না কেন? ক্লিয়ার। ভাই মন গড়া মধ্যপদলোপী হয় না, আর বিশ্রী অব্যয়ভাব হয় না। মন গড়া হচ্ছে কি, মন দিয়ে গড়া, দিয়ে এটা একটা বিভক্তি, তৃতীয় বিভক্তি, তৃতীয় তৎপুরুষ সমাস নিবা এটা, ঠিক আছে। ওকে, তাহলে বলে ফেলছি। এর পরবর্তীতে ক্ষুরধারা, ক্ষুরের মতো ধারালো প্রবাহ যার, তাহলে এখানে দেখো এই যে যার আছে, আমরা আগে বলছি যার অথবা যিনি থাকলে কি হবে, বহুব্রীহি সমাস, বুঝা গেছে। তারপরে আসো, এখানে কোনটা সমস্যা থাকলে জানাও, আমি আবার সলভ করে দেবো না। এরপরে আসো দম্পতি, একটু হেডা এরপরে নিয়ে 4বার করছি। আয়কর, এটা এর আগে একবার করছি, এটাও সলভ করা পারতে হবে, এটাও করবা। মুখচন্দ্র, প্রবচনও পারা উচিত, তেপান্তর এটা পারা উচিত, অকাল পক্ষ, যথারীতি, দমনা, এখানে 2টা বাদে সবগুলো একটু আগে সলভ করাইছি, প্রতিটাই পারতে হবে, 2টা ছাড়া প্রতিটাই করাইছি। তাহলে এখানে করো, এগুলা এক দেখাতে পারা উচিত। আসো এবার এটা সলভ করো। দম্পতি, জায়াপতি, দ্বন্দ্ব সমাস, এটা নিয়ে আর বলবো না। আয়ের কর, আয়ের নিমিত্ত কর না, হ্যাঁ, এটা হবে আয়ের ওপর অর্পিত কর, নিমিত্ত আমরা বলবো না। এটা আমি আরেকবার লিখে দিতেছি ক্লিয়ার ভাবে, এটা এভাবে খাতায় নোট করে নাও। যদি লেখা থাকে আয় কর, তাহলে কি হবে, কিভাবে হবে, আয়ের উপর অর্পিত কর, এখানে কর লিখি, আয়ের উপর অর্পিত কর, কোন সমাস, মধ্যপদলোপী কর্মধারয়, এটা একদম স্ট্রিক্ট ভাবে খাতায় লিখে রাখো, মধ্যপদলোপী কর্মধারয়, ঠিক আছে, এটা লিখে রাখো। আয়কর, আয়ের উপর অর্পিত কর, মধ্যপদলোপী কর্মধারয়, চতুর্থী নিবা না, মধ্যপদলোপী আমি যে লিখে দিছি, মধ্যপদলোপী কর্মধারয়, ঠিক আছে। এরপরে মুখ চন্দ্র, মুখ কি কখনো চন্দ্রের মতো হইতে পারে, এটা কি বাস্তব সম্ভব, সম্ভব না, তাহলে কি হবে, উপমিত। প্রবচন, আমরা আগে বলছি প্র দিয়ে যতগুলো হবে, প্রভাত, প্রবচন, এরপরে আমরা বলছিলাম প্রচলন, এভাবে করে যেগুলো আসবে সেগুলো হচ্ছে প্রাদি সমাস। প্রকৃষ্ট যে বচন, এই প্রকৃষ্ট শব্দের অর্থ হচ্ছে উত্তম, প্রকৃষ্ট শব্দের অর্থ হচ্ছে উত্তম বা ভালো। তেপান্তর, 3 প্রান্তরের সমাহার, 3 সংখ্যা আছে, দ্বিগু সমাস। অকাল পক্ষ, অকালে পক্ষ, এই যে এখানে এ, এটা কোন বিভক্তি, সপ্তমী বিভক্তি, তাহলে অকাল পক্ষ, এরকম আরেকটা তুমি করো তো,
যদি বলি সলিল সমাধি, এটা একটু সলভ করো। সলিল সমাধি এটা কোন সমাস হবে? ব্যাস বাক্য সহ বলবা। যথারীতি, রীতিকে অতিক্রম না করে, একটু আগে দেখাইছি। যথা থাকলে তুমি বসাবা অতিক্রম না করে, যথা সময়, সময়কে অতিক্রম না করে, যথা বিধি, বিধিকে অতিক্রম না করে, যথারীতি, রীতিকে অতিক্রম না করে। ঠিক আছে? তাহলে সলিল সমাধি এটা কি হবে? আমি এটা শেষ করি তারপর বলতেছি। দোমনা, দুই দিকে মন যার, প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয় কেমনে? এই যে মনের সাথে আ যুক্ত হয়েছে, এটা একটা আপ্রত্যয়। যখন প্রকৃতি প্রত্যয়ের ক্লাস নিব তখন এই যে প্রত্যয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সলিল সমাধি কি হবে? সলিলে সমাধি। এখন একটা প্রশ্ন, এই সলিল শব্দের অর্থ কি এটা বলবা। সলিল শব্দের অর্থ কি এটা বলবা। ঠিক আছে? সলিল শব্দের অর্থ কি? আচ্ছা, আমি বলে দিই। সলিল শব্দের অর্থ হচ্ছে পানি। সলিল শব্দের অর্থ হচ্ছে পানি। হ্যাঁ, তার পরবর্তীতে আসো, এটা করো। রাজভয়, বিষাদ সিন্ধু, চতুষ্পদ, পথে ঘাটে, আমরণ, যুগান্তর, প্রাণ চঞ্চল, জনাকীর্ণ। এই যে এটা চতুষ্পদটা একটু আগে কে জানি প্রশ্ন করছিলা। ঠিক আছে? দুইটা ক্লাস করে নিয়ে কিছুই বুঝতেছি না। আজকেটা তো আমরা সলভ করতেছি জাস্ট। ঠিক আছে? বিগত বছর প্রশ্নের সমাধান করতেছি। তুমি যদি আগের ক্লাস না করো, বাসায় যদি তুমি আগের পড়াটা না ক্লিয়ার করো, কনসেপ্ট যদি বোঝা না থাকে, আজকের ক্লাস তো বুঝবে না। আচ্ছা, অনেকে বলতেছো সলিল পুকুর। পুকুর না, সলিল মানে হচ্ছে পানি। আর কিছু লিখছে মাটি, না মাটিও না, এটা হচ্ছে পানি। ঠিক আছে? দেখো না, অনেকে বলে সলিল সমাধি, মনে করো কোনো একটা জাহাজ বা নৌকা ডুবে গেছে, ওখান দিক থেকে মানুষদেরকে আর উদ্ধার করতে পারে না, ওখানে ডুবে গেছে, মারা গেছে। তাহলে এটা কি সলিল সমাধি? সমাধি মানে কি? কবর। তার পরবর্তীতে আহ বলে ফেলি কি কি আছে। তাহলে এখানে দেখো কি কি হবে আমাদের। রাজভয়, রাজার ভয়, এই যে র বিভক্তি, ষষ্ঠী তৎপুরুষ। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয়, এটাই প্রথম পাইছো, এর আগে আর পাও নাই। একটা জিনিস মনে রাখবা, যে পূর্ব পথটা দেখা যায় না। রূপক কর্মধারয়ে এখানে দেখবা যে কি অদৃশ্য, অদৃশ্য প্লাস রূপ, এরপর হচ্ছে বাকি অংশ। ঠিক আছে? তাহলে বিষাদ, বিষাদ মানে কি? দুঃখ, কষ্ট, ছ্যাঁকা। ঠিক আছে? এটা হচ্ছে যে বিষাদ। এখন দেখো, এই সিন্ধু মানে কি? সিন্ধু মানে সাগর। অর্থাৎ তোমার এত কষ্ট, এত দুঃখ, যেটা সাগরের মতো বিশাল, এটা বুঝাইতে এটা বলা হয়। আমরা যদি বলি মন মানে, আসছে?
আচ্ছা, আসছে আবার একটু প্রবলেম হয়েছিল, চলে গেছিল, এখন আবার ক্লিয়ার হয়ে গেছে। আসছে এখন, তাহলে আমরা শুরু করি। তাহলে এখানে খেয়াল করে দেখো, যে যেটা বলতেছিলাম, যে মন কেন সব সময় মাঝি হইতে হবে। মন কেন মনে করো রিক্সাওয়ালা না, মন কেন ট্রাক ড্রাইভার না, বাস ড্রাইভার না, মন কেন সব সময় কি মাঝি কেন? রূপক কর্মধারয়ে একটা জিনিস মনে রাখবা, রূপক কর্মধারয় একটা ডেফিনেশন আছে, এটা খেয়াল করছো কিনা, যে উভয় পদের মধ্যে অভেদ সম্পর্ক কল্পনা করা হয়। অভেদ মানে কি? দুইটা জিনিস একই। এখন কিভাবে একই তুমি একটু চিন্তা করে দেখো তো। মন মাঝি একই কেমনে? এরপর এখানে দেখো আমরা একটা পাইছিলাম, এই যে বিষাদ সিন্ধু, অর্থাৎ দুঃখটা সিন্ধু, একই কিভাবে? একটু তুমি জাস্ট কল্পনা করো, এটাকে অভেদ কল্পনা করতে হবে, বাস্তব না। অর্থাৎ দুইটার জিনিসকে তুমি একই চিন্তা করবা, বাস্তবে না, চিন্তা করবা কিরকম। এই যে বিষাদ মানে কি? দুঃখ, কষ্ট। তোমার দুঃখটা এতটাই বেশি, কিসের মতো? সিন্ধু বা সাগরের মতো। তোমার দুঃখটাকে সাগরের মতো চিন্তা করবা। এবার আসো, মন কেন মাঝির মতো চিন্তা করবা? একটা জিনিস দেখো তো, যখন তুমি সলভ করতেছো, নর্মালি কোনো কিছুর সাথে তুলনা করতেছো, এখানে দেখো যে মন কিরকম। মন হইতেছে, আমি এখন ক্লাস নিতেছি, তুমিও ক্লাস করতেছো, খুব ভালোই মনোযোগ আছে। হঠাৎ করে মনে হইলো যে কি জানি বলে একটা জিনিস, আচ্ছা ওটা বলবো না, একটা জিনিস মনে আসছিল, ওটা বলবো না। আচ্ছা, হঠাৎ করে তোমার মনে হইলো যে এই তো 2 দিন পরে তো ঈদ আসতেছে, কোন ড্রেসটা পরবা, কোন পাঞ্জাবিটা পরবা, বা কিভাবে কি, এগুলো নিয়ে তুমি প্ল্যানিং করতেছো। অথবা ছেলেরা এই যে ক্লাস করতেছো, মন রয়েছে মনে করো গরুর হাটে, তুমি মন ছিল এখানে, তুমি তোমার এখান দিক থেকে অন্য জায়গায় চলে গেছো, কোনো বাইন্ডিংস আছে, কোনো ধরা বাঁধা আছে না। আর তুমি মাঝি দেখো তো, মাঝি কিরকম, কিভাবে নৌকা চালায়, যতটুকু তোমার সাগর আছে, নদী আছে, যতটুকু আছে পুরোটার ভিতরে সে চালাইতে পারবে, কোনো বাইন্ডিংস নেই। মনটাও একই রকম, কোনো বাইন্ডিংস নেই, সে তার মতো করে ভাবতে পারে, চিন্তা করতে পারে, হঠাৎ হঠাৎ এদিক সেদিক গিয়ে ভাবতে পারে। এই যে বিষয় যেটা, এজন্যই মনকে মাঝির সাথে তুলনা করা হয়। এই জন্যই মন ট্রাক ড্রাইভার না। কারণ কি? ট্রাক চলতে হয় লাইসেন্স লইয়া, ট্রাক চলতে হয় নির্দিষ্ট রাস্তা দিয়ে, নির্দিষ্টভাবে চলতে হয়, নাহলে অ্যাক্সিডেন্ট করবে। এই জন্যই মন রিক্সাওয়ালা না, কারণ কি তার নির্দিষ্ট রাস্তা দিয়ে চলতে হবে, যেমনি এমনি চালাইলে হবে না। তবে আবার অটো হইলে আবার ভিন্ন কথা, ওটা নিয়ে আর কথা বলবো না, বাংলার টেসলা, গরিবের টেসলা। তাইলে খেয়াল করে দেখো, এই জন্য মনটা মাঝির মতো, তুমি যেভাবে মন চায় সেভাবে করে চিন্তা করতে পারবা। মাঝিও নদীর ভেতরে, সাগরের ভেতরে যতটুকু আছে তার ভিতরে যেমনি ইচ্ছা সেমনে চালাইতে পারে, এই জন্য মনটা মাঝির মতো। যাই হোক, এরকম করে তুমি আরো একটা চিন্তা করো তো, বলা হলো বিদ্যাসাগর, বিদ্যা সাগর। তোমার রূপকটা বোঝানোর চেষ্টা করতেছি আমি। এখানে থাকে অদৃশ্য, এই যে বিদ্যাটা অদৃশ্য, দেখা যায় না, এরপর তুমি রূপ বসাবা, বিদ্যা, রূপ, এরপরে সাগর বাকি অংশ বসাবা। অর্থাৎ বিদ্যাটা হচ্ছে কিসের মতো? সাগরের মতো বিশাল। তারপরে যদি আমরা এখানে আরেকটা বলি, লাস্ট ওয়ান, এটার পরে আর বলবো না, জ্ঞান বৃক্ষ। তাহলে জ্ঞানটা অদৃশ্য, দেখা যায় না, বৃক্ষ, মাঝখানে রূপ বসাবা, জ্ঞানটা হচ্ছে বৃক্ষের মতো বিশাল, অনেক বড়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হইলো আমাদের, আমরা এই পর্যন্ত রাখি, এর পরবর্তীতে যাই। চতুষ্পদ, 4 পদ বিশিষ্ট যা, তার মানে এটা হবে কি? সংখ্যাবাচক বহুব্রী। আমরা বলছিলাম যে ব্যাস বাক্যের শেষে যার, এখানে যার হবে, যার বা যিনি, যার বা যিনি থাকলে এটা হয় বহুব্রীহি সমাস। পথে ঘাটে, পথেও ঘাটে, এটা দ্বন্দ্ব লেখা আছে, এটা হবে আমাদের অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব ঠিক আছে, দ্বন্দ্বের ভিতরে অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব বানানটা একটু খেয়াল রাখবা, দয়ের নিচেও ব, দন্তান্ন দ, তারপরে আবারও বফলার 2টা আছে, এটা একটু মনে রাখবা। আমরণ, এটা নিয়ে আমি কথা বলছি, আ থাকলে পর্যন্ত বসে, আমরণ, মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস। যুগান্তর, এটা নিয়ে আমরা কথা বলছি, যে অন্তর থাকলে সেটাকে আমরা অন্য দিয়ে মিলে নিত্য সমাস। প্রাণ চঞ্চল, চঞ্চল যে প্রাণ, কর্মধারয় সমাস, ব্যাস বাক্যের মাঝখানে যে আসলে সেটা হয় কর্মধারয় সমাস, ব্যাস বাক্যের মাঝখানে যে আসে। তাহলে একটু আমি কয়েকটা দেখাই, ব্যাস বাক্যের শেষে মাঝখানে যে দিয়ে কিরকম হইতে পারে। যদি বলা হইল মহানবী, মহানবী, এটা সলভ করো। এরপর যদি বলা হয় যে মহাকাব্য, ঠিক আছে, এই দুইটা একটু করো তো।
করছো? আচ্ছা, তাহলে এটা কি হবে? মহানবী, মহান যে নবী, মহাকাব্য, মহান যে কাব্য। তাহলে যে মাঝখানে যে আসলে এগুলো হয় সাধারণ কর্মধারয় সমাস। আচ্ছা, তার পরবর্তীতে আসি আমরা জনাকীর্ণন, জন দ্বারা কীর্ণন, দ্বারা তৃতীয় বিভক্তি, তাই তৃতীয় তৎপুরুষ সমাস। এখানে আর খুব বেশি সময় নষ্ট করবো না, আমরা তার পরবর্তী বোর্ডে চলে যাব, ঠিক আছে? ওকে, তার পরবর্তীতে যাই। নিপ বৃক্ষ, শতবর্ষ, হরতাল, গিন্নিমা, রক্তারক্তি, সজল, সত্যাসত্য, তোরা। এখানে দুই একটা একটু নতুন আছে। হয়েছে? আচ্ছা, অনেকেই করছো, আমরা তার পরবর্তীতে চলে যাই, আসো আমরা এটা সলভ করি। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, নিপ বৃক্ষ, নিপের বৃক্ষ, নিপ মানে কি? নিপ মানে হচ্ছে, নিপ মানে হচ্ছে কদম, যে কদম গাছ আছে না, সেটারে বলা হয় নৃপ বৃক্ষ। বৃক্ষ মানে তো গাছ, এটা জানো তোমরা, শিক্ষিত মানুষ জানো। নিপ মানে হচ্ছে যে কদম, আর বৃক্ষ মানে হচ্ছে কদমের গাছ, এই আর কি। শতবর্ষ, এই যে সংখ্যা আছে, শতবর্ষের সমাহার, দ্বিগু সমাস। হরতাল, তালের অভাব, এটা আমি এর আগেও করাইছি। গিন্নিমা, যিনি গিন্নি তিনি মা, যিনি তিনি দিয়ে আসে সাধারণ কর্মধারয় সমাস। মনে করো আমরা বললাম একটা সমাস এরকম, জজ সাহেব, জজ সাহেব, তাহলে এটা কি হবে? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ঠিক আছে? এটা কি হবে এটা বলবা। তাহলে এই দুইটা একটু করো তো। গিন্নিমা, যিনি গিন্নি তিনি মা, কর্মধারয় সমাস। রক্তারক্তি, পরস্পর রক্ত ঝরিয়ে যে যুদ্ধ। এগুলো আছে এই যে সেম পদটা দিয়ে যদি মাঝখানে আকার, এরপরে ইকার, এটা দিয়ে যদি হয় সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। রক্তারক্তি, হাতাহাতি, লাঠালাঠি, ঘুষাঘুষি, চুলাচুলি, এরকম আর কি, ঠিক আছে? ব্যতিহার বহুব্রীহি সমাস। সজল, জলের সঙ্গে বর্তমান, যদি এখানে স থাকে তাহলে সেটা হয় জলের সঙ্গে বর্তমানটা বসাইতে হয় পরে। সত্যাসত্য, এই কোশ্চেনটা আমাকে অনেকেই করছিল যে এটা কেমনে, সত্যাসত্য এটা কেমনে, অনেকে প্রশ্ন করছিল ইনবক্সে, গ্রুপে। একটু খেয়াল করবা সত্যাসত্য কিভাবে। শব্দটা হচ্ছে সত্য যোগ অসত্য। এখানে একটা অ আছে, যোগ এখানে একটা অ আছে, সন্ধির নিয়মে অ প্লাস অ হইলে আ হয়, ঠিক আছে? সেম ভাবে তাহলে যে সত্য, এই যে সত্য, অসত্যর এই যে অ, এই দুটো মিলে একটা আকার হইছে, এই যে এই আকারটা, ঠিক আছে? তো এটা সন্ধির নিয়মে হয়েছে মূলত। তোমরা যদি সন্ধি টুকটাক পড়ে থাকো তাহলে ওই নিয়মে এটা হয়, এরকম করে আরো হয়, ঠিক আছে? তো এটা তুমি সন্ধিটা শিখবা কখন? ভার্সিটি এডমিশন তখন যখন দিতে যাবা, সন্ধিটা তখন তোমার শেখা লাগবে, ঠিক আছে? সন্ধিটা তোমাদের এই সিলেবাসে নাই, তোমাদের ভার্সিটি এডমিশনে আছে তখন পড়বা, ঠিক আছে? তো একটু আমি জাস্ট দেখাই দিলাম এভাবে হয়। তাহলে জজ সাহেব কি হবে? জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব। ডাক্তার বাবু, সেম ভাবে, যিনি ডাক্তার তিনি বাবু, এরকম, ঠিক আছে? এরপরে তোরা, তুই ও সে। আমি এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করব, এটা একটু আমি একটু কারেকশন করে দিই, এটা এভাবে না করে তুমি অন্যভাবে করবা। দেখো তো, তুই থেকেই তো তোরা হয়, তাই না? আপনি থেকে আপনারা হয়, তুমি থেকে তোমরা হয়, এটা একটু খেয়াল রাখবা। আমি থেকে আমরা, তুমি থেকে তোমরা, আপনি থেকে আপনারা, এরপরে হচ্ছে তুই থেকে তোরা, এভাবে করে হয় না? তাইলে যদি তুই থেকে তোরা হয় তাহলে তুইটা রাখবা সবসময় তোমরা শেষে, তাহলে এটা এভাবে না করে করার চেষ্টা করবা, সে ও তুই, এটা এভাবে করবা। আমার মতামত হচ্ছে এটা করা হচ্ছে বেটার। যদি বলা হয় আমরা, তাহলে কি হবে? সে, তুমি ও আমি, আমিটা যাবে শেষে, শেষেরটা অনুসারে আমরা, আমি অনুসারে আমরা।
যদি বলা হয় তোমরা তাহলে কি হবে সে ও তুমি, তুমি অনুসারে তোমরা। যদি বলা হয় তোরা তাহলে সে ও তুমি, এভাবে হবে তোরা। যদি বলা হয় আপনারা তাহলে কি হবে সে ও আপনি, আপনি অনুসারে আপনারা। অর্থাৎ এখানে যেটা থাকবে সেই অনুসারে ওটারে তুমি শেষে রাখবা। তাহলে এখানে তোরা, সে ও তুই, তুইটা শেষে রাখবা, ঠিক আছে? এভাবে করে করবা। আচ্ছা, নিপ, রূপ, বৃক্ষ, এটা কি হবে? আচ্ছা, তুমি মনে হয় বুঝাইতে চাইছো নিপ, রূপ, বৃক্ষ এরকম। নিপ তো দেখা যায়, নিপ মানে হচ্ছে কদম ফুল, কদম গাছ, ঠিক আছে? সো এটারে তুমি রূপক কর্মধারয় নিতে পারবা না, সেটা আমরা তার পরবর্তীতে যাই। এটা সলভ করো, আর হয়তো আমরা আর একটা দুইটা সলভ করাবো, মোটামুটি আমরা ভালো সময় নিয়েছি। দেখা যাক আর কতটুকু পারি। এবার আমি কিছু শর্টকাট ট্রিক্স দেখাই দেবো কিভাবে কোনটা তুমি সলভ করবা। হ্যাঁ, আচ্ছা আমরা চলে যাই তার পরবর্তীতে। এটা দেখো, অনতি বৃহৎ, নয়তি বৃহৎ। আহা, নয়তি বৃহৎ হবে না, এটা হচ্ছে নয়তি বৃহৎ, এটা হবে নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ। এটা কারেকশন করে নাও, নয় তৎপুরুষ, ঠিক আছে? নয়তি বৃহৎ, অনতি বৃহৎ। এভাবে যুব জানি, যুবতী জায়াজার। আচ্ছা, জায়া শব্দের অর্থ কি বলছিলাম আমরা? স্ত্রী, বউ। তাহলে যুব জানি, যুবতী জায়া যার, অর্থাৎ যার বউ যুবতী, অর্থাৎ যার বউয়ের কম বয়স, ঠিক আছে? হ্যাঁ, তারে বলা হয় যুব জানি। নবযৌবন, নব যে যৌবন, ব্যাস বাক্যের মাঝখানে যে থাকলে কি হয় কর্মধারয় সমাস হয়, আমরা একটু আগে দেখাইছিলাম। তারপরে চলে আসো গরমিল, মিলের অভাব। যদি মিলের অভাব বলো তাহলে অব্যয়ীভাব, যদি নয় মিল বলো তাহলে নয় তৎপুরুষ সমাস। এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। বাহুলতা, বাহু লতার নেই, লতায় নেয় না, এখানে এটা র হবে, লতার ন্যায়। উপমিত কর্মধারয়, বাহু মানে হাত, লতা মানে তো গাছপালা, লতা এটা বুঝেই। তাইলে হাত কি কখনো লতার মতো হইতে পারে? সম্ভব? অসম্ভব, এটা কখনোই সম্ভব না। তাই এটাকে আমরা বলবো, কি বলবো, উপমিত। আর যদি এটা বাস্তব হইতো তাইলে উপমান বলতাম। এরপরে গল্প প্রেমিক, গল্পের প্রেমিক, এই যে এর ষষ্ঠী বিভক্তি আছে, তাই এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করি সমস্যা হওয়ার কথা না। যদি কারো সমস্যা হয় সেটা আমার গোপনে জানাবা, সলভ করে দেবো না। গোপনে বলতে মানে যে গ্রুপে জানাবা আর কি। হ্যাঁ, ও তারপর করো হিতাহিত। ওই যে আমরা অ প্লাস অ যেরকম দিছিলাম, যদি মনে করো এই যে আমরা সন্ধির একটা নিয়ম দেখাইছিলাম না, অ প্লাস অ, তাহলে এখানে কি হয়, সন্ধিতে এটা আ হয়, ঠিক আছে? আচ্ছা, এই রুলসটা আসলে অনেক বড় রুলস। অ প্লাস আ, অথবা আ প্লাস অ, আ ইকুয়াল টু আ। এই যে এই রুলস, এই রুলস বোঝার দরকার নাই, এরকম করে আসলে হয়। হিতাহিত এটার ভিতরে এরকমই আছে। তাহলে হিত যোগ অহিত, ঠিক আছে? বাকিটা এবার সলভ করো কিভাবে হবে, হিত ও অহিত এরকম, ঠিক আছে? আকণ্ঠ, শতাব্দী, ভাবান্তর, রাজপথ, মৃগ নয়না, প্রাণ পাখি, গৃহস্থ। দ্রুত সলভ করো, এটার পরে আমরা আরেকটা সলভ করাবো। এর পরবর্তীতে আমি কিছু জিনিস দেখাই, আজকের মতো ছুটি দিয়ে দেব। করছো? আচ্ছা আসো, তার পরবর্তীতে আমরা এটার সলিউশন দিয়ে দিই। হিতাহিত, হিত ও অহিত, ঠিক আছে? দ্বন্দ্ব সমাস, এই যে ও আছে, দ্বন্দ্ব সমাস, এটা পারা উচিত। আকণ্ঠ, এটা নিয়ে আমরা কথা বলছি, কণ্ঠ পর্যন্ত আমি বুঝাই দিছি। দ্বন্দ্ব সমাস, শতাব্দী, শতাব্দীর সমাহার, দ্বিগু সমাস, এটা পারা উচিত। ভাবান্তর, এই যে অন্তর আছে, অন্যভাব, নিত্য সমাস। রাজপথ, পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। মৃগ নয়না, এই যে মৃগ শব্দের অর্থ কি এটা একটু আমাকে বলবা। মৃগ অর্থ কি, মৃগ অর্থ কি এটা একটু আমাকে বলবা, ঠিক আছে? মৃগ নয়না, মৃগের ন্যায় নয়ন যার, তাহলে যার থাকলে কি হয়, বহুব্রীহি সমাস হয়।
প্রাণ পাখি, প্রাণ দেখা যায় না, আর পাখি মানে তো বুঝোই, প্রাণটা হচ্ছে পাখির মতো যে কোনো টাইমে উড়েল দিতে পারে, তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস, প্রাণ রূপ পাখি। এই যে অদৃশ্য রূপ বাকি অংশ, রূপক কর্মধারয় সমাস। গৃহস্থ, গৃহে থাকে যে, উপপদ তৎপুরুষ সমাস। তোমার কাছে কোয়েশ্চেন, মৃগ অর্থ কি? ভাই বৈভাব সমাসটা, হ্যাঁ এটা শিখাই দেবো, দাঁড়াও এই বোর্ড কোয়েশ্চেনটা শেষ করি তারপরে শিখাই দেবো। দোমনা বহুব্রীহি সমাস হয় না কেন? হ্যাঁ এটা তো বহুব্রীহি সমাসই তো, দোমনা দুই দিকে মন যার, বহুব্রীহি সমাস। অনেকে আনসার করছো, ঠিক আছে। মৃগ শব্দের অর্থ হচ্ছে হরিণ, মৃগ শব্দের অর্থ হরিণ, তাহলে মৃগ নয় না, হরিণের মতো চোখ যার, ঠিক আছে, হ্যাঁ হয়েছে। আসি আমরা তারপরে মায়ে ঝিয়ে, এটা করো। মায়ে ঝিয়ে, গুরু ভক্তি, জাদুকর, হাতাহাতি, খেয়াঘাট, কুসুম কোমল, ত্রিভুবন, দেশান্তর। এটা শেষ করে এরপর আমি একটু সমাস নিয়ে একটু ডিটেইলে কিছু অল্প কিছু আমি জিনিস বলবো, যেগুলো দিয়ে তোমাদের মোটামুটি অনেক কিছু সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি। তাহলে আসো, মায়ে ঝিয়ে কি হবে, মায়ে ও ঝিয়ে অলুক দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। কারণ কি এখানে এই যে বিভক্তিটা, এ বিভক্তি আছে এখানে, ঠিক আছে। গুরু ভক্তি, গুরুকে ভক্তি, চতুর্থী তৎপুরুষ সমাস, এই যে এটা আমি এর আগেও দেখাইছিলাম একবার। জাদুকর, জাদুকরে যে, যে থাকলে উপপদ তৎপুরুষ। হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, ব্যতিহার বহুব্রীহি সমাস। খেয়াঘাট, খেয়ার জন্য ঘাট, তাহলে জন্য থাকলে চতুর্থী তৎপুরুষ সমাস। কুসুম কোমল, এখানে কুসুম শব্দের অর্থ কি এটা একটু আমাকে বলবা, কুসুম মানে কি, কুসুম মানে কি এটা একটু বলবা। ত্রিভুবন, তিন সংখ্যা আছে, তাহলে হবে তিন ভুবনের সমাহার, দ্বিগু সমাস। দেশান্তর, অন্য দেশ, নিত্য সমাস। কুসুম এটার অর্থটা একটু আমাকে বলবা। আচ্ছা, রাজার পথ, রাজার পথ হয় না, পথের রাজা, ঠিক আছে। রাজার পথ না, পথের রাজা, এভাবে হবে। আচ্ছা, কুসুম শব্দের অর্থ কি এটা একটু বলো, তাইলে হয়ে গেছে। হুম, ঠিক আছে। কুসুম শব্দের অর্থ হচ্ছে ফুল, ঠিক আছে। তাহলে ফুলের মতো কোমল, এখন ফুল কি কোমল মানে নরম হয় কি না, হয়, তাহলে এটা কি হবে, উপমান কর্মধারয়। ওকে, আমরা আর এখানে এখন সলভ করাবো না, এর পরবর্তীতে এটা এভাবে এখানে থাকুক, যারা সলভ করতে পারো করো, আমি এখানে কিছু জিনিস একটু বোঝাবো, আর হচ্ছে এরপর এটা যার সলিউশন দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে। অব্যয়ীভাব সমাস সম্পর্কে জানতে চাইছো, অব্যয়ীভাব সমাসটা আমি একটু বুঝিয়ে দিই। অব্যয়ীভাব লিখো, অব্যয়ী ভাব। অব্যয়ীভাব সমাসের কিছু বৈশিষ্ট্য আছে, এটা লিখো, যে পূর্বপদ প্রধান, পূর্বপদ প্রধান, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে লিখো, পূর্বপদে, পূর্বপদে অব্যয় অথবা উপসর্গ থাকবে, অব্যয় অথবা উপসর্গ থাকবে, এটা লিখুন। ঠিক আছে, এটা লেখা হয়েছে। তার পরবর্তীতে আসো, একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, আমরা একটু বলি। অব্যয়ভাব সমাসে দেখবা যে কি, আমরা যদি বলি কি জেলা, আমি দুই একটা ভালোভাবে বুঝাই দেবো, দেখবা যে কি এরপরে মোটামুটি কিছুটা সহজ হবে, একেবারে সব পারবা এমন না, সহজ হবে, ঠিক আছে। একটু ভালোভাবে খেয়াল করো। যদি আমরা বলি জেলা, তার মানে কি, জেলা মানে কি একটা জেলা বুঝে। এখন যদি এটার আগে আমরা এভাবে ইউজ করি উপ, তাহলে কি হয়ে গেছে, উপজেলা।
এখন এখানে কোন পদের অর্থের প্রাধান্য পায় এটা একটু তুমি চিন্তা করো, এটাই হচ্ছে মূল জিনিস অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে। উপজেলা মানে কি আমরা জেলা বুঝি? যদি জেলাই বুঝতাম তাহলে তো উপ বলার দরকার ছিল না, তাই না? তাহলে জেলা বুঝলে তো উপ বলার দরকার ছিল না। উপজেলা বললে আমরা কি জেলা বুঝি? জেলা বুঝি না, কি বুঝি? জেলার মতো কিছু একটা, যেটা জেলার মতো। তাহলে কিরকম? মনে করো এটা একটা জেলা, এটা একটা জেলা, জেলার ভিতর অনেকগুলা উপজেলা থাকে, ঠিক আছে? অর্থাৎ একটা জেলাকে বিভক্ত করলে ভেতর অনেকগুলো উপজেলা থাকে। তার মানে কি জিনিসটা হচ্ছে এটা পুরোটা জেলা, ছোট ছোট গুলা এক একটা উপজেলা। তাহলে এটাকে আমরা কি বলবো? জেলার সদৃশ। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যে জেলার সদৃশ না বলে যদি বলি ক্ষুদ্র জেলা, তাইলে হবে কিনা? তাইলে হবে না। কেন? খেয়াল করে দেখো। কারণ মনে করো এই যে এটা পুরোটা হইলো বাংলাদেশ, ঠিক আছে? এর ভিতরে এখানে একটা জেলা আছে, এখানে একটা জেলা আছে, এখানে একটা জেলা আছে, এখানে একটা জেলা, এরকম করে অনেকগুলো জেলা জেলা ভাগ, ঠিক আছে? এগুলো এক একটা জেলা। এখন দেখো তো সবগুলা জেলার মানে আয়তন সমান? সমান না। যারা সাধারণ জ্ঞান পড়ো খেয়াল করলে দেখবা, সাধারণ জ্ঞানে তোমরা পড়ো যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটা, এরকম করে পড়ো না? যদি তুমি লিখতা যে ক্ষুদ্র জেলা, তার মানে কি বুঝাইতো? যেটা সবচেয়ে ছোট জেলা সেটা। এই জন্য আমরা এটাকে উপজেলা বলবো না। কারণ কি? এই যে এগুলো আমরা জেলা বলতেছি, এই জেলার ভেতরেই, কালার চেঞ্জ করে দিই, এই জেলার ভেতরেই অনেকগুলো ছোট ছোট ইয়া থাকে, উপজেলা থাকে। তাহলে এগুলাকে বলা হয় উপজেলা। তার মানে এই যে জেলাটা, এই জেলার ভেতরে যেটা সেটা উপজেলা, এই জেলার ভেতরে যেটা সেটা উপজেলা। মনে করো এই যে যতগুলো জেলা আছে এটা সবচেয়ে ছোট, এটাতেই কি খালি উপজেলা বলে? না, একটা জেলার ভেতরে যতগুলো ছোট ছোট অংশে ভাগ করা থাকে এটাকে বলা হয় উপজেলা। তাই উপজেলা বললে জেলার সদৃশ বলবো, জেলার ক্ষুদ্র জেলা বলবো না। কারণ কি? সহজ কথা, একটা জেলার মতো এই যে যেটা বলছি এটা তো উপজেলা। জেলা ভেতরে যেগুলো থাকে এগুলো ছোট ছোট এক একটা জেলার মতো, এই জন্য আমরা বলবো জেলার সদৃশ। ক্লিয়ার? ওকে, আমরা তার পরবর্তীতে চলে যাই, এগুলা বাদ দিই সবগুলা। তার পরবর্তীতে আসো, যদি বলা হয় উপগ্রহ, এটা বললো কি হবে? এর পরবর্তীতে বলা হইলো যে উপকূল। তুমি চিন্তা করবা এই উপর সাথে যে গ্রহের সম্পর্ক কি, উপর সাথে যে কুলের সম্পর্ক কি, এটা একটু চিন্তা করবা, তাহলেই হয়ে গেছে, ঠিক আছে? তারপরে যদি বলা হয় উপনদী, উপনদী এটা একটু চিন্তা করবা, ঠিক আছে? ওকে, তাহলে উপনদী সেটা কিরকম? একটা বড় এটা নদী, এই নদী থেকে ছোট একটা নদী এখানে বের হয়েছে, এটাকে বলবো আমরা উপনদী, ঠিক আছে? এটাকে বলবো উপনদী। তাহলে এটা কি? বড় নদীর চেয়ে এটা কি হয়? ক্ষুদ্র হয়। তাহলে এটাকে আমরা বলবো ক্ষুদ্র নদী। এটাকে তুমি ক্ষুদ্র নদী বলতে পারবা, ঠিক আছে? তার পরবর্তীতে উপকূল, তার মানে মনে করো এটা একটা নদী, নদীর কাছাকাছি যেটা, এটাকে বলা হয় উপকূল। তাইলে উপকূল বললে আমরা কি বুঝি? বুঝি আমরা কুলের সমীপে, কুলের সমীপে। তাহলে উপগ্রহ এটা কি হবে? উপগ্রহ কি হবে? উপগ্রহ হবে গ্রহের তুল্য, অর্থাৎ গ্রহের সাথে তুলনা করা যায় কিন্তু গ্রহ না, ঠিক আছে? এরকম করে সলভ করবা। ক্লিয়ার? ক্লিয়ার সবার? তো এটা আমরা উপ দিয়ে দেখাইলাম। উপ দিয়ে দেখাইলাম, ঠিক আছে? এরপর আমরা আরেকটা দিয়ে একটু দেখাই। যদি বলি এরকম আ দিয়ে দেখাই, আ একটা উপসর্গ না? তাহলে আ দিয়ে যদি আমরা অনেকগুলো দেখাই, বলা হইলো আকণ্ঠ, তাহলে আ বসাইলে সাধারণত আমরা পর্যন্ত ব্যবহার করি, আ বসাইলে সাধারণত পর্যন্ত ব্যবহার করি। তাহলে আকণ্ঠ এটা করো, আ পাদমস্তক এটা বলো। এরপর যদি বলা হয় যে আজীবন, এটা করো, আমরণ এটা করো,
রক্তিম, এটাতে একটু চেঞ্জ আছে। রক্তিম, এটাতে একটু চেঞ্জ আছে, এটা একটু করবা, ঠিক আছে? এটা শেষ করে আজকে আমরা শেষ করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কণ্ঠ আমরা পাইলে পর্যন্ত বসাই, তাহলে এটা হবে কণ্ঠ পর্যন্ত। পাদ মস্তক, তাহলে দিয়ে তো আমরা পর্যন্ত বসাই, ঠিক আছে? পাদ মানে কি? পা, মস্তক মানে মাথা, তাহলে এটাকে আমরা বলবো পা থেকে মাথা। আর এই যে আয়ের জন্য কি বসাবো? পর্যন্ত। এরপর আজীবন, এটা কি হবে? জীবন পর্যন্ত। তারপর আমরণ, মরণ পর্যন্ত। এরপর রক্তিম, এটার ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, এটাকে আমরা বলবো ঈষৎ রক্তিম। চেঞ্জ করি, ঈষৎ রক্তিম, ঠিক আছে? তাহলে এভাবে করে জিনিসটা সলভ করবা। আচ্ছা, আজকে আমরা এ পর্যন্তই রাখি। এরপরে সমাসে তোমার এরপরে মনে করো কিছু কিছু জায়গায় তোমার প্রবলেম হবে, এটা তুমি সলভ করতে করতে প্র্যাকটিস করতে করতে সমস্যা আর থাকবে না। এরপরেও যেখানে সমস্যা হবে সেটা হচ্ছে জানাবা, এটা আমাকে জানাবা, গ্রুপে জানাবা, সলভ করে দেবো, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, আর বেশি বাড়াবো না, অনেক রাত হয়েছে। আর আমার জন্য দোয়া করবো, একটু অসুস্থ, গত কিছুদিন ধরে অসুস্থ, অনেক শুকিয়ে গেছি, এই হচ্ছে অবস্থা। তো সব মিলিয়ে এ পর্যন্ত। তো আশা করতেছি কিছুটা হইলেও সহজ হবে। এটার একটু আমি উত্তরটা দিয়ে দিই, এটা একটু দেখতে থাকো। এটা উত্তরটা দিয়ে দিই, যদি কোনোটা সমস্যা হয় সেটা জানাবা, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবা, রিভিউ দিবা, এটা হচ্ছে মেইন কথা। আর সর্বোপরি জিনিসটা হচ্ছে আমাদের আরেকটা ক্লাস হবে হয়তো কালকে বা পরশুর মধ্যে, সম্ভবত আগামীকালকে সলভ ক্লাস আরেকটা হবে। সেটা হচ্ছে যে ডাউট সলভিং ক্লাস, যার যেখানে সমস্যা আছে এগুলো ফাইন্ড আউট করে রাখবা। জুমে যদি ক্লাস নেই, 1-to-1 কোয়েশ্চেন করবা, আর যেখানে সমস্যা আছে সেগুলো আমাকে জানাবো, ঠিক আছে? তো আমাদের হয়তো লাস্টে যে ক্লাসটা হয়েছে সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, অনেক কঠিন একটা কবিতা। তো এটা মোটামুটি এরপর আর সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে আগামীকালকে ডাউট সলভিং ক্লাসে সেটা বলবা, কোন কোন জায়গায় সমস্যা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর আজকে তো আমরা সমাসের উপর অনেকগুলা ক্লাস নিয়েছি, অনেকগুলা ওয়ার্ড কোয়েশ্চেন সলভ করছি। যদি কোনোটা সমস্যা মনে হয় এখানে বা পড়ার বাহিরে তোমার বাসায় যেটা পড়ছো এর মধ্যে যেটা সমস্যা আছে জানাবা, আমরা আগামীকালকেও সলভ করবো, ঠিক আছে? ওকে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ, ঠিক আছে? জুমে ক্লাস নেবেন? হ্যাঁ, হয়তো আগামীকালকে জুমে ক্লাস নেবো, এটা জানিয়ে দেবো গ্রুপের ভেতরে, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকিও, সুখে থাকিও, আবার দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফিজ।